সূত্র লিখে দিই তারপর অধ্যায় দিই যেহেতু এটা প্রথমে আমরা সূত্র কয়েকটা লিখে দিই। তাহলে দেখো তো সব দেখা যাচ্ছে তো লেখা নাকি পরিষ্কার হবে? দেখেন আমরা প্রথমেই সূত্র লিখে দিই, এটা কি সূত্র লিখে দিই তারপর অধ্যায় দিই যেহেতু এটা প্রথমে আমরা সূত্র কয়েকটা লিখে দিই। দেখেন tan ইনভার্স x tan ইনভার্স y, প্রথম সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যদি থাকে তাহলে আমরা লিখতে পারি is equal tan ইনভার্স x প্লাস y। ওকে, সো দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা, আমি লিংকটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের মধ্যে লিংকটা শেয়ার করে দিচ্ছি। আমি লিংকটা শেয়ার করে দিলাম তোমাদের গ্রুপে। এখন আমরা ক্লাসটা শুরু করব। আমি কিন্তু এর আগে 10 অধ্যায় করাইছিলাম, তাই না? তো বাসায় কিন্তু ভালোভাবে এই 10 অধ্যায়টা করবে, বুঝছো? 10 অধ্যায়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের আজকের অধ্যায় 11 অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। হ্যাঁ, আমাদের অধ্যায়ের নাম যদিও বা দেওয়া আছে তাহলে দেখো তো সব দেখা যাচ্ছে তো লেখা নাকি পরিষ্কার হবে? তো দেখেন আমরা প্রথমেই সূত্র লিখে দিই, এটা কি সূত্র লিখে দিই তারপর অধ্যায় দিই যেহেতু এটা ত্রিকোণমিতিতে তো সূত্র ছাড়া কোনো কথা নেই ভাই। তো প্রথমে আমরা সূত্র কয়েকটা লিখে দিই, একটু দেখেন tan ইনভার্স x tan ইনভার্স y। প্রথম সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y যদি থাকে তাহলে আমরা লিখতে পারি is equal tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস xy। দেখো এখানে কিন্তু বেসিক এগুলো বোঝানোর কিছু নাই ভাই, ত্রিকোণমিতির বেসিক যেটা সেটা সব তোমাদের বুঝলেই হইলো। বেসিক আছে একটু পরে বুঝাবো, আপাতত এই সূত্রগুলো মুখস্থ করবে। হ্যাঁ, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y is equal tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ভেরি 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 ইম্পর্টেন্ট এবং এইটা মনে করো পরীক্ষার ফাইনালে 100% আসবে। এইটা মানে অতি সংক্ষিপ্ত আসবে এইটা, অথবা এইটা যদি না আসে তাহলে এই যে এইটা আসবে tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে, এখানে মাইনাস হবে আর নিচে এখানে হবে প্লাস, মানে উল্টাটা। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সূত্র লিখলাম। আমাদের এরপর আরেকটা সূত্র লাগে যদি তিনটা থাকে, একটু বড় হবে, আমি এই সাইডে লিখে দিই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স, যদি z পর্যন্ত থাকে মানে তিনটা যদি থাকে তাহলে সেই তিনটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। তাহলে দেখো তিনটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে tan ইনভার্স 1 tan ইনভার্স 1 x প্লাস y প্লাস z মাইনাস x y z 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। ঠিক আছে, নিচে দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। এখন এই যে তিনটা সূত্র আমি লিখছি এই তিনটা সূত্র দিয়ে তোমরা মূলত বইয়ের মোটামুটি ম্যাথ করতে পারবে। ঠিক আছে, এই তিনটা সূত্র দিয়ে মোটামুটি সবগুলো ম্যাথ করতে পারবা। এছাড়া আরো কিছু সূত্র আছে যেগুলো আমরা এরপরে লিখবো। হ্যাঁ, তো এগুলো তোমরা হচ্ছে বইও আছে, বইও পেয়ে যাবা। আর তোমরা যদি বই খুঁজে না পাও তাহলে আমার এইটা দেখে ক্লাস দেখে তোমরা এগুলো নোট করে নিও। আমি আরো কয়েকটা সূত্র তোমাদেরকে দিচ্ছি, দেখো এটা একটু মিশিয়ে দিও। হ্যাঁ, তাহলে 4 নম্বর সূত্রটা একটু দেখো, যদি 2 tan ইনভার্স থাকে, যদি এরকম থাকে 2 tan ইনভার্স x থাকে তাহলে আমরা কি লিখতে পারি,
ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, এটা একটা লিখতে পারি এবং আরো একটা লেখা যায়। এইটাতে যেটা করছি আমি সেম কাজই করব, শুধু এইখানে সাইনের পরিবর্তে দেব tan ইনভার্স এবং এখানে কি দিছি দেখো প্লাস দিছি না, তাহলে এখানে কি হবে মাইনাস হবে উল্টাটা। এটার আরো একটা ফরম্যাট আছে যেটাকে লেখা যায় cos ইনভার্স 1 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। এই কয়েকটা হলেই আমরা এই অধ্যায়টা ম্যাথ করতে পারব। দেখেন এইটার আমরা কয়েকটা সূত্র মানে লিখতে পারি, आंसर কয়েকটা হতে পারে। যদি 2 tan ইনভার্স থাকে সেটাকে আমরা sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার লিখতে পারি, কিংবা tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার এটাও লিখতে পারি, অথবা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের আপাতত এই সূত্র কয়েকটা লাগলে মানে হলেই চলবে। এখন আমরা চলো সরাসরি ম্যাথে চলে যাই। হ্যাঁ, আচ্ছা আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত করব। তাহলে দেখো তো প্রথম অতি সংক্ষিপ্তটা কি বলা আছে। এখন তার আগে তোমাদেরকে কিছু জিনিস অবশ্যই বেসিক তো বোঝাতে হবে। এইখানে আমরা অনেক বিষয়ে দেখা যায় একটু এলোমেলো করতে পারি। যে দেখো প্রথম আমি আগে অঙ্কটা লিখি কি বলা আছে এক নম্বরে, sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স x ইজ ইকুয়াল থিটা হলে tan থিটা থিটা এর মান কত। এখন এইখানে কথা হচ্ছে কি জানো, এইখানে কথা হচ্ছে এই যে দেখো আমরা কিন্তু ছোটবেলায় সবাই শিখছিলাম যে sin কিংবা tan কিংবা cos কিংবা আরো যে অনুপাতগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো সবার এই জায়গাতে কিন্তু একটা করে থিটা বসে। কি বসে? থিটা বা একটা কোণের মান বসে, তাই না? কোণ ছাড়া কি sin tan এগুলো একা বসে কখনো দেখছো? একা বসে? কখনোই বসে না। কিন্তু অবশ্যই কোনো না কোনো কি থাকবে, কোণের মান থাকবে। যেমন মনে করো sin x ও থাকতে পারে বা sin y থাকতে পারে, এরকম থাকতে পারে। এখন আমরা তো এইটাকে বুঝে থাকি কি এটা হচ্ছে আমাদের কোণের মান। ধরো sin সাপোজ 30 ডিগ্রি, এগুলো আমরা বলে থাকি না ওরকমটা। তো এটা যেহেতু কোণের মান, তাহলে আমরা এখন অনেকেই মনে করে থাকি যে এই যে sin ইনভার্স x যেটা রয়েছে এইটাও মনে হয় কিসের মান? এইটাও মনে হয় আমাদের কোণের মান। বাট এইটা মনে রাখবা যে এইটা কিন্তু কোণের মান নয়। এইটা তোমরা অনেকেই এলোমেলো করে ফেলো। তোমাদের যখন বয়সে ছিল তখন আমি নিজে অবশ্যই এলোমেলো করতাম, তারপরে যখন একটু বেসিক বুঝলাম তখন কিন্তু আবার জিনিসটা সহজ লাগলো। দেখো বেসিকটা কি আসলে। আসলে এই sin ইনভার্সটা আসলে কোথা থেকে আমরা সেটা আগে বোঝার ট্রাই করি। মনে করো তোমার কাছে একটা এরকম কি আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে। যে সমকোণী ত্রিভুজের মনে করো যে এইটার মান হচ্ছে x, এটার মান হচ্ছে y, আর এই অতিভুজের মান হচ্ছে আমার r। এখন তোমাকে আমি যদি বলি যে আচ্ছা বলো তো তুমি যে কি কি বলা যাবে, আচ্ছা বলো তো তুমি যে এখানে sin থিটার মান কত হবে? এটাকে আমি ধরলাম যে কি থিটা, তাহলে sin থিটা, থিটার যে বিপরীতে বাহুটা থাকে এটাকে বলা হয় লম্ব, রাইট? আর এইটাকে বলা হচ্ছে কি ভূমি, আর এটার নাম কি অতিভুজ। তাহলে sin থিটা মানে আমরা কি জানি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখন sin থিটা ইজ ইকুয়াল কি লেখা যায় বলো তো? লম্ব কত? লম্ব হচ্ছে ভাই x, x, আর এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে r, r লেখা যায়। এখন দেখো এই যে সাইনটা যেটা আছে এই সাইনটা কিন্তু থিটার সাথে গুণ আকারে আছে। এই সাইনটা যখন আমরা গুণটা যখন আমি ওই দিকে নিয়ে যাব তখন এটা ভাগ হয়ে যাবে। তো ভাগটাকে আরো একভাবে লেখা যায়, সেটাকে নাম হচ্ছে ইনভার্স। তখন আমি লিখতে পারি এটা। বিষয়টা কি বুঝছো কি বুঝো না এখন? আসলে আমরা যে ইনভার্সটা এখানে দেখতেছি দেখো, এই ইনভার্সটা কিন্তু আসতে হলো এই থিটার কাছ থেকে। এখন ইনভার্সের সাথে x ডিভাইডেড বাই r রয়েছে, এই x ডিভাইডেড বাই r টাকে কি তুমি কোণ বলবা? এটা কি কোণ আসলেই? নাকি x ডিভাইডেড বাই r টা হচ্ছে ভাইয়া লম্ব এবং অতিভুজের অনুপাত? কোনটা? অবশ্যই লম্ব এবং অতিভুজের অনুপাত, আমরা তো দেখতেই পাচ্ছি। তাহলে এইখানেও যদি তুমি একটু লক্ষ্য করে দেখো যে sin ইনভার্স x রয়েছে, এটা কিন্তু কোণ না। এই x মানে তোমাকে বুঝতে হবে যে এই x এর নিচে যদি মনে মনে একটা 1 থাকে, তাহলে এই x টা হচ্ছে আমাদের লম্ব আর এই 1 টা হচ্ছে আমাদের অতিভুজ। এই হলো বিষয়টা, একটা টুইস্ট। তো আমি এই বিষয়টা দেখেন ওইটার মতো করে একটু পড়াই দিচ্ছি। কি রকম দেখেন, মনে করেন যে আমার এই সমকোণী ত্রিভুজের, মনে করেন যে এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে আমার x আর অতিভুজ হচ্ছে আমার 1।
বুঝছেন? লম্ব x অতিভুজ 1, তাহলে এই সূত্র অনুযায়ী এখন আমাদের ইয়াটা কি হবে দেখো তো, এরকমটা হবে না, লম্ব x আর অতিভুজ 1। তাহলে আমরা এখন কি করতে পারি দেখো তো, আমরা এখন যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে সাইনটাকে আমরা ওইদিকে নিয়ে গেলে কি হবে, এই যে ইনভার্স চলে আসবে। তাহলে এই x টা যেহেতু 1 নিচে, তাহলে এই 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে শুধু x দিলাম। তাহলে কি লিখলাম আমরা, যে sin ইনভার্স x ইজ ইকুয়াল থিটা। এখন তো এই জিনিসটা কি উপরে এখানে দেওয়া আছে, তাহলে তোমাদের কিন্তু এই কনসেপ্টটা বুঝতে হবে যে আসলে sin ইনভার্সের পরে যে মানটা দেওয়া আছে এটা কিন্তু থিটা বা কোণ নয়, ওইটা হচ্ছে সাইনের যে অনুপাত ছিল, মানে লম্ব বাই অতিভুজ ওইটা। ধরো সাপোজ এখন যদি তোমাকে আমি একটা কোশ্চেন করি, কি কোশ্চেন ভাইয়া, যে ধরো তো যদি তোমার এখানে এখানে মনে করো যে cos ইনভার্স, এখানে মনে করো যে 3 আছে, এই তিনটা কি কোণ, তুমি কি বলবো? না ভাই এই তিনটা কিন্তু কোণ না, এই তিনটা তাহলে কি হবে ভাই, এখানে মনে মনে তো নিচে একটা 1 আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভূমি আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ, কারণ আমরা cos এর সূত্র জানি কি, ভূমি ভাগ অতিভুজ। আবার যদি মনে করো যে এরকমটা থাকতে পারতো, cos এর পরিবর্তে tan ও থাকতে পারতো, তাই না, এটা রাখি আবার বিষয় হবে, মনে করো যে tan ইনভার্স আসলো হলো মনে করো যে x বাই y, তাহলে এখন তুমি এইটাকে কি কোণ বলবা, কখনোই না। তাই এটা হচ্ছে আমাদের লম্বর মান আর এইটা হচ্ছে আমাদের কি মান, ভূমি মান। বলো তো এই কনসেপ্টটা সবাই বুঝছো, বলো তো এই কনসেপ্টটা বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করো, সবাই বুঝলে ডান লেখো, সবাই একটু কমেন্ট করো, সবাই বুঝলে একটু ডান লেখো। সবাই বুঝলে ডান লেখো রে, তাড়াতাড়ি লেখো, এরপর আবার তোমাদের বড় ভাইদের ক্লাস আছে, সময় খাইও না কিন্তু, না বুঝলে বলে সমস্যা নাই। ওকে সবাই ডান লেখছো, দেখ ভালো। তাহলে এখন আমরা এই অঙ্কটাতে চলে যাই। তো অঙ্কটা কেমনে সমাধান করব, তাই না, কি বলছে দেখো তো, খুব ইজি বিষয়। দেখো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে তাহলে বলো তো এখন x ইকুয়াল কি হবে, যেহেতু এটা ইনভার্স আকার আছে, দেখো ভালো করে দেখো, এটা ইনভার্স মানে কি, ভাগ আকার আছে, ভাগটা তাহলে এর সাথে কি হবে, গুণ হবে, মানে কি হবে, sin থিটা হবে। এখানে ইনভার্স আকার আছে মানে কি, ভাগটা যদি ওইদিকে যায় তাহলে কি হয়, গুণ হয় না, বিষয়টা ওরকমই। তাহলে x ইকুয়াল কি লেখা গেল, sin থিটা লেখা। এখন আমাদের বের করতে বলছে কি tan থিটার মান কত। এটা অ্যাকচুয়ালি অনেক ভাবে বের করা যায়, তোমরা অনেক ভাবে চাইলে বের করতে পারতা। তো আমরা যখন tan থিটার মান বের করতে যাচ্ছি, দেখো আমরা কিন্তু sin থিটার মান পাইছি কত, x। আমরা tan থিটা মানে জানি, দেখো কি একটা সূত্র জানি না, sin থিটা বাই হচ্ছে cos থিটা, এটা কি tan এর সূত্র না, তাহলে আমরা sin থিটার মান পাইছি কত, x। যদি আমরা সামহাও cos এর মান বের করতে পারি তাহলে তো tan থিটার মানটা ইজিলি বের করা সম্ভব। এখন দেখো যে অতএব sin থিটা ইজ ইকুয়াল তাহলে কত, x। এখন আমরা নিচে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন আমরা একটা সূত্র জানি, দেখো সূত্র কি, যে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল কত, 1। এটা কি সবাই জানো না ছোটবেলা থেকেই। তাহলে এখন এইখান থেকে তোমরা একটা মান বের করবে, কি মান ভাইয়া, উপরে লিখি, এখান থেকে তোমরা একটা মান বের করবে, সেটা হলো cos এর মানটা। তাহলে আমরা লিখতে পারি না যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, লেখা যায়। তাহলে শুধু cos থিটা ইজ ইকুয়াল কি হবে, পুরো মান 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা গেল। তাহলে এখন দেখো তো আমরা sin এর যে মান কত পাইছি, থিটার মানে x, তাহলে এই যে sin থিটার মান যেহেতু x, সেজন্য আমরা x বসালাম। এখন যেহেতু sin এর উপরে স্কয়ার আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে স্কয়ার দেব। এখন এই যে রুট দিয়ে দিলাম, তাহলে আমরা কার মান পাইলাম, cos এর মান পেলাম, মানে cos থিটার মান পাইলাম। তাহলে sin থিটার মানও পেয়েছি, cos থিটার মান পেয়েছি। এখন কি, এখন আমরা লিখতে পারি অতএব tan থিটা ইজ ইকুয়াল কি, sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা। তাহলে sin থিটার মান কত, x, আর cos থিটার মান এই যে বের করলাম 1 মাইনাস x। এটাই आंसर। বলেন বুঝছেন, বুঝলে ডান লেখা, ইজি অঙ্ক, একেবারে ইজি অঙ্ক। বলেন আপনারা বুঝছেন কিনা, দেখতে কি খুব সমস্যা হচ্ছে, জুম করে দেই। বলেন বুঝছেন কিনা, আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন, দ্রুত জানাবেন। আমরা পরবর্তীতে অঙ্ক চলে যাই, 2 নম্বর অঙ্ক চলে যাই। হ্যাঁ 2 নম্বর অঙ্কটা একটু কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা কিন্তু রিসেন্টলি বোর্ডে আসছিল আর কি আমাদের, যার কারণে এটা সামনে করাইলাম আর কি। এর পরের যে অঙ্কটা এটাও ইম্পর্টেন্ট,
এইটা তো কিন্তু তোমাদের এই ফাইনালে আসতে পারে। তো একটু ভালো করে দেখো, খুবই সহজ অঙ্ক। অঙ্কটা বলা আছে tan ইনভার্স হাফ tan ইনভার্স 1/3। एग्जांपल 2 এ বলা আছে tan ইনভার্স হাফ tan ইনভার্স 1/3 ইজ ইকুয়াল what? তোমরা এক নম্বর সূত্রটার কথা মনে করে নাও। আমরা এক নম্বর সূত্রে জানি কি, দেখো তো যে tan ইনভার্স যদি কখনো x থাকে প্লাস যদি tan ইনভার্স y থাকে, তাহলে আমরা লিখতে পারি কি tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে 1 - xy। তাহলে এই জিনিসটাকে আমি x ধরব আর এইটাকে আমি y ধরব। তাহলে দেখো তো সূত্রটার মতো মিলে গেছে না, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে সেখানে দেখো যেহেতু যদি এটা x, তাহলে আমরা কি x এর পরিবর্তে এই যে হাফ, যেহেতু এটা y তাহলে y এর পরিবর্তে 1/3। তাহলে এই যে x এর জায়গায় কি হবে হাফ, y এর জায়গায় হচ্ছে 1/3, x এর জায়গায় হাফ ইনটু 1। তো যখন তুমি অঙ্কটা শুরু করবে তখন তুমি এভাবে ডাইরেক্ট শুরু করবে, ঠিক আছে? এখানে কোনো কিছু ইয়া করার দরকার নেই, শুধু তুমি লিখতে পারো যে দেওয়া আছে এই, কোনো সূত্র লেখার দরকার নেই, দেওয়া আছে তোমার এই অঙ্ক। এখন তুমি লিখতে পারো সূত্র যে কি tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইনটু y। tan ইনভার্স লসাগু করো, 3 দুগুণে কত 6। উপরে যদি একেবারে ক্যালকুলেশন করতে চাও তাহলে কত হবে 3 যোগ 2। আবার দেখো এখানেও 3 দুগুণে কিন্তু 6। আমি একটু ভাঙে ভাঙে দেখাই তোমাদের, অনেকে আবার বুঝবা না। 3 দুগুণে কত 6 আসলো। তাহলে এখন বাকিটা এই সাইডে করে দেখো। তাহলে এখানে tan ইনভার্স 5/6 থাকবে ডিভাইডেড বাই, দেখো নিচেও 5/6 থাকবে। কেমনে? এখানে 6 আছে না, এই দেখো 6, তাহলে 6টা এর সাথে যদি গুণ করে দিলে কত হবে 6 মাইনাস 6 6 কাটাকাটি 1। তাহলে এখানে 6 থেকে 1 বাদ দাও কত 5। তাহলে এখানে 5 লিখি একেবারে। তাহলে এখন যেহেতু এটাও একই এটাও একই, তাহলে দুটো যদি কাটাকাটি করি তাহলে কি হবে tan ইনভার্স 1 থাকবে। এখন এই tan ইনভার্স 1 এর মান কত জানো? 45 ডিগ্রি। হ্যাঁ, এটা কেমনে বের করলেন আপনি, তাই না? এইটার জন্য আরেকটা তোমাদেরকে বেসিক, এই বেসিক যদি বা দিয়ে ফেলছি, যারা বোঝার তারা অলরেডি বুঝে ফেলছে যে tan ইনভার্স 1 এর মান কিন্তু 45 ডিগ্রি। কেমনে 45 ডিগ্রি, এটাই তো কথা, তাই না? তো 45 ডিগ্রিটা কেমনে হলে একটু করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমরা কিন্তু একটু আগে আপনাদেরকে বলছিলাম, দেখেন মনে করেন সাপোজ যে আমি যদি আপনাকে এখন বলি যে tan 45 ডিগ্রি মান কত, আপনাকে আমি কোশ্চেন করব tan 45 ডিগ্রি মান কত 1, রাইট 1। এখন দেখেন তো এইটার সাথে tan কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে 45টা যেহেতু এখানে রাখলাম আর যেহেতু এটা গুণ, তাহলে এটা এদিকে গিয়ে কি হবে থার্ড মানে ইনভার্স। তাহলে এবার আপনি বলেন তো এইটা কি tan ইনভার্স 1 না? tan ইনভার্স 1 এর মানে এখন কি আমরা বলতে পারবো না 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি। তার মানে এটা শর্টকাটে যদি বোঝার উপায় বলি, তোমরা শুধু এতটুকু মাথায় রাখবা যে tan ইনভার্স এর পর 1 যদি দেখো, তখন তুমি থিংকিং করবা যে আসলে tan কত ডিগ্রি মান 1 ছিল। তখন তোমার মাথায় কিন্তু একটাই কোশ্চেন আসবে 45 ডিগ্রি। তারপরে ধরো সাপোজ যদি এখানে এরকম থাকতো যে tan এরকম থাকতো 1/√3, তখন তুমি চিন্তা করবে যে tan কত ডিগ্রি মান 1/√3 ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আবার যদি মনে করো যে এরকম থাকতো যে tan ইনভার্স √3, তখন তুমি চিন্তা করবে যে tan কত ডিগ্রি মান √3 ছিল 60 ডিগ্রি। এই হলো বিষয়। বুঝছো নাকি বোঝো নাই? আশা করি বুঝতে পারছো। এখানে 1 ছিল, আমরা দেখো এখানে দেখো tan 45 ডিগ্রি মান জানি 1। এই tanটা যেহেতু এখানে গুণ আকারে ছিল, গুণটা এদিকে গিয়ে কি হবে ইনভার্স। তাহলে tan ইনভার্স 1 এখানে আসলো আর এখানে শুধু 45 ডিগ্রি থাকলো। তাহলে আমরা বলতেই পারি tan ইনভার্স 1 45 ডিগ্রি। পরবর্তী অঙ্ক দেখি, 3 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, 3 নম্বর অঙ্কে দেওয়া আছে sin ইনটু cosec sin ইনটু cosec ইনভার্স 5/4। এই অঙ্কগুলো এখন বুঝলে তোমরা হচ্ছে সংক্ষিপ্ত অনুসংক্ষিপ্তগুলো মানে সংক্ষিপ্ত এবং রচনামূলকগুলো পারবে। এত এর মান কত? দেখো অঙ্কটা কিন্তু খুব ইজি। প্রথমে লিখবা যে দেওয়া আছে যে অঙ্কটা সেটা sin ইনটু cosec কত ইনভার্স এটা। এখন এইখানে দেখো এটা ইনভার্স আছে আর এটা কি আছে গুণ আকারে আছে। ধরো সাপোজ সামহাউ যদি মনে করো যে এটা এরকম থাকতো, আমি তোমাকে বলি যদি এটা এরকম সাইন থাকতো তাহলে কি হতো জানো? তখন সাইন আর সাইন সুন্দর কাটাকাটি যেত। বুঝো নাই? দেখো মনে করো যে এটা সাইন ইনভার্স আছে, এটা ইনটু আকারে আছে, তাহলে সাইন এটা যেহেতু ইনভার্স, এই ইনভার্সটাকে লেখা যায় 1 ভাগ সাইন। আর এখানে 5/4 থাকবে, তাহলে কাটাকাটি যায়। তার মানে ধরো সাপোজ যদি সামহাউ এটা সাইন আছে, আমি যদি কোনোভাবে এইটাকেও সাইন করতে পারি,
তাহলে আমার দেখা যায় অঙ্কটা আমি ইজিলি করতে পারবো। তাহলে আমাদের কাজ হবে এই সকল অঙ্কের ক্ষেত্রে আমাদের এইখানে যেটা থাকবে সেটাকে এইটার মতো করে করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করব এখন সেটা। তাহলে দেওয়া আছে sin ইনটু cosec ইনভার্স 5/4। দেখো আমি ডাইরেক্ট দেখো কি করতেছি আমি দেখো cosec থেকে sin লিখলাম, cosec থেকে কি লিখলাম ডাইরেক্ট sin এ লিখলাম। কিন্তু ভাই এটা কেমন কথা cosec থেকে sin লিখলাম না। আচ্ছা তোমাকে এখন আরেকটা কোশ্চেন করি, সেটা হলো যে যখন তোমাকে ফার্স্ট টাইম বেসিক দিলাম না, তো বেসিকে আমি কি বলছিলাম যে cosec এর সাথে এই যে মানটা দেখতেছো এটা কি থিটা? না ভাই এটা তো থিটা না, তাহলে এটা কি? এটা হচ্ছে ভাই এই যে 5 যেটা দেখতেছেন আমরা জানি cosec মানে কি, আমরা জানি cosec cosec থিটা মানে আমরা জানি কি বলতো, cosec থিটা মানে আমরা জানি কি cosec টা কার বিপরীত, sin এর বিপরীত না? তো sin এর যদি বিপরীত হয় তাহলে আমরা জানি অতিভুজ y হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের cosec জানি আমরা। তাহলে এইটা কি হবে, তাহলে এইটার 5 টা হবে আমাদের ভাইয়া অতিভুজ আর এইটা হবে লম্ব, কি ঠিক কি না? যে বেসিকটা দিছিলাম সেটাই তো। তাহলে এখন আমি লিখছি cosec এর পরিবর্তে লিখছি sin ইনভার্স। এখন sin মানে কি বলতো, sin মানে কিন্তু লম্ব বাই অতিভুজ, কি ভুল বলছি? sin মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব আছে আর এখানে লম্ব বাই অতিভুজ, তার মানে কি আমি যদি এই 4 টাকে এখন উপরে দেই আর এই 5 টাকে যদি নিচে দেই তাহলে তো আমার কেল্লা হবে। মানে কি, মানে হচ্ছে আমরা sin ইনভার্স লিখতে পারবো। অর্থাৎ আমি যদি এই লম্বটাকে উপরে দেই আর এই অতিভুজটাকে নিচে দেই তাহলে আমার sin ইনভার্স লেখা যায়। এখন sin এর কি যাবে, কাটা যাবে, আর এই যে 4/5 থাকবে এটাই আমাদের অঙ্কের দ্যাটস ইট। আমরা এরকম আরো অঙ্ক করাচ্ছি, একটু দেখেন তাহলে আরো ক্লিয়ার হবে যারা বুঝেনি। আমরা এরকম আরেকটা অঙ্ক দেখাই আপনাদেরকে, একটু দেখেন একটু বড় দেখাই, एग्जांपल নাম্বার 4। sin inverse tan into tan inverse 1 এরকমটা দেওয়া আছে, ঠিক আছে? এই অঙ্কটার আমাদের অ্যানসার কত হবে সেটা বলছে। তো আমি এবার ডাইরেক্ট লিখি, হ্যাঁ দেখো 2 sin inverse, এখানে যেহেতু tan আছে, কি আছে tan আছে, আবার এখানেও কিন্তু tan inverse, তাহলে আমরা কি tan আর tan কাটা দিতে পারি না? তাহলে tan আর tan কাটা দিলে কত হয়, শুধু 1। তাহলে এখন বলো তো sin inverse কত ডিগ্রি মান 1, শুধু 1 থাকলো তো নাকি? sin inverse কত ডিগ্রি মান 1, আমরা জানি sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে 90 ডিগ্রি দ্বারা গুণ করলে 180 ডিগ্রি হবে এটার অ্যানসার। এটা একটা গেল एग्जांपल নাম্বার 4। এরকম আরেকটা অঙ্ক দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। sin into tan 5/7 sin, দেখেন एग्जांपल নাম্বার 5 sin into tan inverse 5/7 is equal what, এটার অ্যানসার কি হবে আসলে? দেখো যখন তুমি করবা তখন তুমি দেখো একটু চিন্তা করবা দেওয়া আছে কি sin into tan inverse 5/7। ওকে, এখন তোমাকে কি বলছি যে তোমাকে এইটাকে যে করে হোক এই sin এর মতো করে তৈরি করতে হবে, তাহলেই কাটাকাটি যাবে। তাহলে তুমি tan থেকে কি লিখছো, sin, sin মানে কি জানো, sin মানে জানো লম্ব ভাগ অতিভুজ, রাইট? আর এখানে আছে এইটার নাম লম্ব, মানে tan মানে কি জানি আমরা লম্ব ভাগ ভূমি, তাহলে এইটার নাম লম্ব এটার নাম ভূমি। কিন্তু ভাইয়া আমাদের তো লাগবে অতিভুজ, আমাদের না হয় লম্বের মান দেওয়া আছে 5, লম্বের মান দেওয়া আছে কি 5, কিন্তু অতিভুজ তো জানি না, তাহলে অতিভুজ কেমনে বের করব? খুব ইজি, দেখো আমরা এখানে লিখব, এখানে দেখো তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় আবার এই লম্ব অতিভুজ ভূমি এগুলো লেখার প্রয়োজন নাই, তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি। হ্যাঁ, তো tan মানে লম্ব, তাহলে এটা 5 লম্ব আর 7 এটা হচ্ছে ভূমি, আমরা অতিভুজ বের করতে পারবো না? আমরা অতিভুজের সূত্র কি জানি রেখা, হ্যাঁ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো এটা মনে করো ABC একটা ত্রিভুজ, তাহলে আমরা অতিভুজের সূত্র কি জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল ভূমি স্কয়ার মানে লম্ব স্কয়ার, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, একই কথা। তাহলে এখন দেখো তো তাহলে আমাদের লাগবে শুধু AC এর মান, তাহলে এই যে স্কয়ারটা ওদিকে যাবে, তাহলে AB এর মান কত 5, BC এর মান কত রে 7, এটা কে বুঝে নাই? অতিভুজ বের করতেছি বোকা, ক্লাস 9 এর তো অতিভুজ বের করো নাই, কিভাবে অতিভুজ লম্ব ভূমির মান দেওয়া থাকলে অতিভুজ কেমনে বের করতে হয় ওটার কাজ করতেছি। তাহলে সূত্র বসাই দিছি, স্কয়ারটা ওইদিকে দিছি 5 এর উপর স্কয়ার 7 এর উপর স্কয়ার 25 আর হচ্ছে তোমার কত 49, 25 আর 49 যোগ করলে কত হয় রে 74, তাহলে 74 এর উপর রুট হবে, তাহলে
রুট ওভার 74 হচ্ছে আমাদের কি, রুট ওভার 74 হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে রুট ওভার 74 এখানে কি হবে, রুট ওভার 7 কাটাকাটি করব 5 রুট ওভার 7, এটা আছে, এটাই হলো এর অ্যানসার। আশা করি বাকিগুলো করতে পারবেন, পারবেন কি পারবেন না বলেন? আশা করি এখন বাকি যত ম্যাথ আসুক না কেন আপনারা এগুলো করতে পারবেন। যেমন মনে করেন এখানে আরেক টাইপের ম্যাথ আসে এরকম যে tan ইনভার্স কে, tan ইনভার্স মনে করো যে 1/4 কে cos ইনভার্স ফাংশনে রূপান্তর করো, এরকম যদি কখনো আসে tan ইনভার্স 1/4 কে, tan ইনভার্স 1/4 কে cos ইনভার্স এ রূপান্তর করো, কেমনে করবা? এটা করা খুব সহজ, তুমি জাস্ট শুধু একটু চিন্তা করো। এক মিনিট, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা বৃহস্পতিবার শনিবারে আসতে হবে, বুঝি নাই। আপনার কি, আপনি কি কোর্সে ভর্তি আছেন? আপনি কোর্সে ভর্তি আছেন ভাই? ডেলিভারি চার্জ দিবেন? তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেন। আমি ক্লাসে আছি ভাই, পরে কথা। দেখেন তাহলে tan ইনভার্স এটা হচ্ছে লম্ব, তাহলে এখন আমাকে তৈরি করতে বলছে cos ইনভার্স, তাহলে অতএব cos ইনভার্স, cos মানে কি এটা এগুলো কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তো cos মানে কি, cos মানে হচ্ছে, বলো cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা 1 আর এটা কি ভূমি, তাহলে অতিভুজের মান বের করতে হবে, তাহলে অতিভুজ কি হবে, রুট ওভার 1 এর উপর স্কয়ার যোগ 4 এর উপর স্কয়ার, তাহলে কত হয় 5 16 মানে 17, রুট ওভার 17 হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি কত, ভূমি হচ্ছে 4 আর এটা, এটাই আছে। এই হলো cos ইনভার্স এই শেষ। এখন ভাই আমরা এই ছোটখাটো জিনিস আর করব না, আমরা এখন একটু বড়সড় জিনিসে চলে যাই। আমরা চলে যাব এখন পরবর্তী ম্যাথে। পরবর্তীতে আমরা হচ্ছে এখন ডিরেক্ট সংক্ষিপ্ত, আমরা এখন চলে যাই সংক্ষিপ্ত অঙ্কে আর রচনামূলকে চলে যাই। হ্যাঁ চলো শুরু করি। তো বুঝলে সবাই একটু ডান লেখো তো লাস্টবারের জন্য, বুঝলে ফাইনালি একটু সবাই ডান লেখো, একটু সবাই ডান লেখো তো তাড়াতাড়ি, বুঝলে সবাই একটু ডান লেখো, দ্রুত ডান লেখো তো। বুঝলে সবাই ডান লেখো। আমরা হচ্ছে এখন সংক্ষিপ্ত এবং রচনামূলকে চলে যাব, যদিও বা এখানে রচনামূলক এই অধ্যায় থেকে আসবে না প্রশ্ন, আসলেও যেটা আসবে সেটা সংক্ষিপ্ত থেকে আসবে। ওকে ওকে, তাহলে আমরা প্রথমে এইটা করি, দেখো যে যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, একটু আগে যে সূত্রটা লিখছি না ওই সূত্রের ম্যাথটা হলো এটা, ইকুয়াল দেওয়া আছে হলো পাই বাই মানে হচ্ছে 90 ডিগ্রি হয়, তবে প্রমাণ করো যে x প্লাস y প্লাস হয়, তবে প্রমাণ করো যে xy yz zx is equal 1, ঠিক আছে? তাহলে এটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণের জন্য তোমাদের কি করতে হবে, যে সূত্রটা দেওয়া হয়েছে প্রমাণের জন্য যেটা করা হয়েছে কি বলছে, তোমাদের সূত্রটা দেওয়া হয়েছে সেই সূত্রটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? সূত্রটা কি দেওয়া হয়েছিল প্রথমে, tan ইনভার্স x tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়াল tan ইনভার্স, আমরা কি লিখতে পারি, x plus y plus z minus xy z 1 minus xy yz xz, এটা হচ্ছে আমাদের এই মোটটা সূত্রটা।
তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেম টু সেম ভাবে। দেখো তাহলে প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে tan inverse x plus the tan inverse y plus the tan inverse z inverse z is equal কত pi by 2। তাহলে এখন আমরা এই যে সূত্রটা যেটা জানি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব x plus y plus z minus xy z divided by হচ্ছে 1 minus xy minus yz minus zx is equal কত pi by এখানে একটা জিনিস দেখা হয়নি সেটা কি বলতো সেটা হচ্ছে tan inverse। এখন নিচে দেখা যাচ্ছে এখন দেখো তো আমরা এই যে tan ইনভার্স এখানে দেখতে পাচ্ছি tan ইনভার্স এখানে কি এখানে আছে ভাগ আকারে আছে যদি ইনভার্স তাহলে ভাগটা এদিকে গিয়ে কি হবে গুণ হবে তাহলে আমরা ওইটাই করব y plus z minus xyz 1 minus হচ্ছে xy minus হচ্ছে yz minus হচ্ছে zx is equal tan pi by এটা হবে তাই না। তাহলে এখন আমরা পরের লাইনটা এই সাইডে লিখি অঙ্কটা শেষের পথে আমাদের দেখেন। তাহলে এখন আমরা বলেন তো যে tan pi by 2 এটার आंसर কত লিখতে পারি মানে tan 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি মানে আমরা জানি x plus y plus z minus xyz 1 minus xy minus yz minus zx is equal কত লিখতে পারি ইনফিনিটি। tan 90 ডিগ্রি মানে কত ইনফিনিটি এটা মনে রাখবা হ্যাঁ এটা পড়ে ভবিষ্যতে অনেক কাজে লাগে ইনফিনিটি মানে 90 ডিগ্রি। এখন এইখানে দেখেন একটা কাজ করব আমি উল্টাই দেব জিনিসটা কেন উল্টাচ্ছি একটু করে বুঝতে পারবা x plus y plus z minus xyz is equal কত হবে জানো 0 হবে। এটা কি হলো আপনি উল্টাই দিলেন আবার 0 লিখলেন কেন এইখানে দেখো তোমার যে ইনফিনিটিটা আছে এই ইনফিনিটিটার যদিও বা বেসিক তোমাদেরকে আমি আরো ভালো বুঝাবো যে তোমাদের যখন আমি ক্যালকুলাস করাবো তখন তো তাও আমি এখানে বুঝাই দেই কোথায় বুঝাই এখানে বুঝাই হ্যাঁ তোমার শুধু মনে রাখবে যে xy plus yz plus zx equal 1। আচ্ছা দেখো ইনফিনিটি মানে কি বলো ইনফিনিটি মানে হচ্ছে অসংখ্য মানে ধরো যে ইত্যাদি কত লিখব ইত্যাদি মানে যত যায় তত লেখা যায়। তাহলে ধরলাম যে অনেক বড় একটা নাম্বার সেই নাম্বারটা হবে ধরলাম যে কত 1000 ইনফিনিটি 1000। এখন এই 1000 টাকে যদি উল্টাই দিই 1000 এর নিচে মনে মনে কি আছে 1 আমি যদি উল্টাই দিলে কি হবে 1 টা উপরে যাবে 1000 টা নিচে আসবে মানে এখানে যেটা ঘটছে আমি যেহেতু এইটাকে উপরে লিখছি দেখো এটা নিচে ছিল উপরে লিখছি আর এটাকে নিচে লিখছি তার মানে কি এরকমটা হইছে 1 ভাগ ইনফিনিটি হইছে বিষয়টা এরকম হইছে তো সেটাকে আমি লিখছিলাম 0 কেমনে 0 একটু এখানে বোঝার ট্রাই করো দেখো 1 এর নিচে একটা বড় নাম্বার 1000 1 কে 1000 দ্বারা ভাগ দিলে কত হবে 0.001 1000 টাকা আরেকটু বাড়াই 10000 আরো বাড়ান ভাই আরো বাড়াই আরো একটা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাই আরো বাড়ান আরো বাড়ান তার মানে কি যত নাম্বার বাড়তেছে তত এইটা শূন্যর দিকে থাকতেছে তার মানে এক কথায় বলতে পারি না যে 1 কে যদি আমি অনেক বড় একটা নাম্বার দ্বারা ভাগ দেই তাহলে সেটা 0 বা 0 এর কাছাকাছি নাম্বার যার কারণে আমরা কি করি ইনফিনিটিকে যখন আমরা উল্টাই দেই তখন সেটা বলতে হবে 0 লিখি বুঝছেন এখন। আর 0টা কেন লিখলাম কারণ হচ্ছে আমি এখন এই জিনিসটাকে এইটার সাথে গুণ করে দেব আর 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় 0 এটা 1 xy yz zx is equal এখন আমরা কি লিখতে পারি আমরা এই মাইনাস গুলোকে সবগুলোকে যদি এই দিকে নিয়ে যাই আমরা এগুলোকে প্লাস হিসেবে লিখতে পারি আর এইটাই হচ্ছে আমাদের এই প্রমাণটা ছিল এটা কি প্রমাণিত ঠিক আছে। অঙ্কটা ইজি ছিল না বলেন বুঝছেন কিনা সবাই খুব সহজ একটা ম্যাথ হ্যাঁ খুবই ইজি একটা ম্যাথ ঠিক আছে বুঝলে সবাই একটু ডান লিখবেন দেখেন এখান থেকে শুরু করে ঠিক আছে বুঝছো সবাই আচ্ছা বুঝলে একটু ডান লেখো আমরা পরের অংশে চলে যাই। ওকে থ্যাংক ইউ নেক্সট one নেক্সট one কে বলা আছে দেখো প্রমাণ করো যে cos tan ইনভার্স
cos into tan inverse আবার cot into sin inverse x equal x। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে, বুঝছেন? এখন আসলে লেফট হ্যান্ড সাইডে cos into tan inverse আর cot into sin inverse এবং এইখানে শুধু x, বাকি দেখো কোথাও কিন্তু কোনো x টেক্স এগুলো নাই। আর এইটাই তো আমাদের প্রমাণ করতে হবে x। কিভাবে করব একটু দেখো, খুব ইজি, দেখো খুবই ইজি, খুবই সিম্পল। তোমরা জাস্ট চিন্তা করবা কি, দেখো যে এইখানে sin ইনভার্স আছে, তাহলে একটু আগে তোমরা যে ম্যাথ গুলো করছো সেই ম্যাথের কথা চিন্তা করো, তুমি এইটার কথা বাদ দাও, তাহলে তোমার এতটুকু ম্যাথ, তাহলে তুমি এই sin ইনভার্সটাকে এই কটের মতো করে তৈরি করো, তাহলে আশা করি তোমার ওইটা হয়ে যাচ্ছে প্রমাণটা। দেখো তাহলে আমি কি বললাম, আমি বললাম যে এই যে আমার যে সাইনটা আছে ইনভার্স, এই সাইনটাকে আমি কট ইনভার্সে রূপান্তর করলাম। এখন সাইনটাকে আর কট তো করলে আর হলো না, এখানে এখন কট মানে কি, ভূমি বাই লম্ব, সেটা বসাইতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখব যে, বললাম যে এটা একটা এবিসি ত্রিভুজ, আর এই যে সাইন x, এই x মানে কি জানি, x এর নিচে একটা 1 দেই, তাহলে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখন যদি ভূমি বের করতে চাই, তাহলে ভূমি বের করার সূত্র কি বলো দেখি। তাহলে ভূমি ইজ ইকুয়াল কি লেখা যায়, bc স্কয়ার ইজ ইকুয়াল লেখা যায় অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এগুলা কি ছোট বাচ্চার মতো শিখাতে হবে নাকি? এখন মাফ করবেন ভাই, এগুলো ছোট বাচ্চার মতো শিখাতে পারবো না। এগুলো দেখে নেবেন যে কিভাবে একটা সমকোণী ত্রিভুজ থাকলে অতিভুজের মান লম্বের উপরে বের করতে হয়। এই বয়সে তো এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই, আমরা সবাই জানি এটা, যে ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি কি, bc is equal root over ac এর মান কত 1, ab এর মান কত x। তাহলে এখন আমরা কি লিখতে পারি, root over 1 minus x। তাহলে এইটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের এই যে ভূমি মান। তাহলে কট মানে কি, ভূমি বাই, বলো ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে কত 1 minus x স্কয়ার আর লম্ব হচ্ছে তোমার x, এটা হচ্ছে কটের মান। তাহলে এখন কট কট কি যাবে, কাটা। তাহলে এখন ফাইনালি পড়ে থাকবে কি, cos tan ইনভার্স 1। এখন কিন্তু চলে আসলো এই যে এটা। এখন কি করতে হবে, আবারও সেম কাজ, যে আমাদের এখানে cos আছে, তাহলে এই ট্যানটাকেও cos এর মতো তৈরি করি। এখন এইখানে cos মানে কি জানি, cos মানে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। এখন অনেকে আমরা কি করব, এই যে ভূমি তো এইটা, তাহলে এইটা ভূমি, অতিভুজ কোনটা, এইটা, এইটা বসাই দিলাম, কাটাকাটি করলাম, উত্তর এটা। এই ভুল করা যাবে না। দেখো ভাই, তুমি এখানে যে ত্রিভুজটা অঙ্কন করছো ঠিক আছে, এই ত্রিভুজটা কিন্তু প্রযোজ্য হচ্ছে এই সাইনের জন্য, কারণ তুমি যখন সাইনের জন্য এই ত্রিভুজটা অঙ্কন করছো তখন এই সাইনের x টা ছিল লম্ব আর এই 1 টা ছিল অতিভুজ। কিন্তু তুমি ভাই একটু এখানে লক্ষ্য করে দেখো, এই জায়গায় যেটা করছে tan ইনভার্সের সাথে এই মানটার নাম হচ্ছে লম্ব আর এই মানটার নাম কিন্তু ভূমি। একটু লক্ষ্য করে দেখো, এই মানটা কিন্তু আগে ছিল লম্ব বাট এখানে হয়ে গেছে ভূমি। তাহলে তুমি কোন হিসাবে এইটার জন্য আবার এই চিত্রটা, এটা তো সম্ভব না, তাই না? তোমাকে কি করতে হবে, তোমাকে এখন যেটা করতে হবে এইটার জন্য আলাদা, যদি আমার এখানে জায়গা নেই, তোমাদের খাতায় জায়গা থাকবে, তোমার খাতার মধ্যে নিচে নিচে অঙ্কন করবে, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে এখন আমরা আবার একটা ত্রিভুজ অঙ্কন করলাম ABC, যেই ত্রিভুজের এই যে x, এই x টা হচ্ছে আমার হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এখন আমাদের লাগবে অতিভুজ। অতিভুজের সূত্র কি, AC, আমি আর ভাই স্কয়ার করব, AC √, কি AB স্কয়ার প্লাস হচ্ছে BC। তাহলে এখন দেখো তো √, যদি করে দেই তাহলে AB এর উপর স্কয়ার, এটার উপর কি দেব, স্কয়ার দেব। তাহলে এটার উপর তো স্কয়ার দিলে এই যে রুট যেটা আছে, রুট তো এমনিতে থাকবে না, তাহলে স্কয়ার রুট কাট প্লাস BC এর উপর স্কয়ার, মানে কি BC মানে কি x, x এর উপর স্কয়ার। তাহলে এখন যদি আমি x কাটাকাটি করি তাহলে কি থাকলো, √1। √1 মানে কি, √1 মানে ওই 1 ই, 1 কে রুট করলে 1 ই হয়। তার মানে ফাইনালি আমরা অতিভুজের মান কত পেলাম, 1। এখন যেহেতু এটা cos, cos এর সূত্র হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে ভূমি x বাই হচ্ছে এই যে অতিভুজ 1। এখন একটু কাটাকাটি করে দেখো, রাইট হ্যান্ড সাইড ইজ প্রুফ। আই হোপ অল ক্লিয়ার। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, আপনারা একটু সম্মতি দেন বুঝছেন কিনা। যারা এগেইন করবেন
বলতেছেন এখানে দেখেন 90% স্টুডেন্ট বুঝতেছে, যারা বুঝতেছেন না একটা কাজ করতে পারেন, যেহেতু ক্লাস আপনাদেরকে সুযোগ আছে ব্যাক করে দেখার, আপনারা ব্যাক করে আবার ক্লাসটা দেখতে পারেন যে লাইনটা পড়ছে। আমি এখানে এমনটা না যে একেবারে ডিরেক্ট পড়াচ্ছি, এটা লাইন টু লাইন বলে বলে যাচ্ছে। এই ক্ষেত্রে মনে হয় না খুব একটা প্রবলেম। যদি তোমাদের এখানে প্রবলেম থাকে ভাই, তো এইখানে আর কিছু বলার নেই আমার, এগুলোতে প্রবলেম থাকলে বলো, এগুলোতে প্রবলেম থাকলে সমস্যা, ঠিক আছে? আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যদিও এগুলো এই 11 অধ্যায় থেকে অঙ্ক আসে না, বুঝছো? এটাই হলো সমস্যা, 11 অধ্যায় থেকে আমাদের তেমন একটা অঙ্ক কি আসে না, ঠিক আছে? এই হলো সমস্যা। আর একটা অঙ্ক পড়াই, এটা হলে শেষ। তো দেখেন পরের অঙ্কটা কি বলা আছে। পরের অঙ্কটাতে বলা আছে, দেখো যে cos ইনভার্স তোমার হচ্ছে cos ইনভার্স 63 ভাগ 65 প্লাস 2 tan ইনভার্স কত বলা আছে 15 ইজ ইকুয়াল, প্রমাণ করতে হবে tan ইনভার্স p বাই। চলো প্রমাণ করি। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব, লিখলাম। এখন দেখেন আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটার নাম কি জানো? সূত্রটার নাম হচ্ছে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y, এটা সূত্র অ্যাপ্লাই করব। তো সেই সূত্র অনুযায়ী আমরা কি জানি, এটা জানি 1 মাইনাস। কিন্তু কেমনে ভাই এটা অ্যাপ্লাই করবে না? এখানে তো আছে cos, এখানে তো আছে tan, এইটা তাহলে cosটাকে কি করতে হবে, cosটাকে tan এ রূপান্তর করেন ভাইয়া। ওকে ঠিক আছে, tan এ রূপান্তর করব। tan এ রূপান্তর করতে গেলে দেখেন তো আমাদের আবারো ওই একই সমকোণী ত্রিভুজের অ্যাপ্লাই করতে হবে। এখানে এটা হচ্ছে কি আমাদের ভূমি, আর এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে 65 অতিভুজ, ভূমি হচ্ছে কত এত। তাহলে এখন লম্ব যদি বের করতে চাই, তাহলে লম্ব সূত্র কি হবে, একেবারে লিখতেছি। হ্যাঁ, লম্ব ইজ ইকুয়াল টু এখানে রুট ওভার অতিভুজের স্কয়ার, এই যে অতিভুজের উপরে স্কয়ার মাইনাস ভূমির উপরে স্কয়ার। আচ্ছা এইটা মনে হয় যে এখন অনেকে বোঝো না, আমি জানি তোমরা অনেকে বোঝো, বাট অনেকে বোঝো না, অনেকে আবার আমার উপর মন খারাপ করবা, তো তাদের উদ্দেশ্যে একটু দেখাই দিই। তো দেখেন মনে করেন আপনার কাছে সমকোণী ত্রিভুজ আছে, তো এ বি সি ডি, আপনি তো জানেন যে এটার নাম অতিভুজ, এটার নাম লম্ব, আর এটার নাম হচ্ছে কি ভূমি। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে যে অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তো সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু লিখতে পারি, সমস্যা আচ্ছা তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, এটা লিখতে পারি। এখন এইখান থেকে তুমি যে কোনো কিছু বের করতে পারো। ধরো সাপোজ আমি যেমন এখানে হচ্ছে কি কি বের করতেছি, দেখো তো এবি বের করতেছি না, এই যে লম্ব। তুমি যদি লম্ব বের করতে চাও তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে লম্বটাকে এখানে রাখতে হবে, এই যে লম্ব রাখলাম এখানে, আর এই যে অতিভুজটা আছে অতিভুজটার সাথে এইটা ভূমিটা যদি আমি মাইনাস করে দিই, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে তুমি কি পাবা, এই লম্বের মানটা পাবা। এখন তোমাকে লাগবে শুধু লম্বের মান, কিন্তু স্কয়ারটা লাগবে না, তাহলে স্কয়ারটা কি হয়ে যাবে, স্কয়ারটা হয়ে যাবে এই যে রুট। সেই জন্য আমি কি করছি, দেখো এখানে রুট ওভার এই যে অতিভুজের মান কত 65 মাইনাস হচ্ছে এই যে ভূমির মান, এই যে ভূমির মান হচ্ছে 63। তাহলে এখন তুমি একটু ক্যালকুলেশন করে দেখো কত হয়। তাহলে 65 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে কত 63 এর উপর স্কয়ার, দেখো তাহলে কত হয় রে, আমি একটু ক্যালকুলেটর দেখি কত হয়। 65 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 63 এর উপর স্কয়ার, 65 এর উপর স্কয়ার নাকি, আমার এখানে তো স্কয়ার নেই, 65 গুণ 65 মাইনাস 63 গুণ 63 256। 256 মানে কি, 256 কে যদি আমি রুট করি আবার 16 পাওয়া যাবে, তাই না? 256 কে রুট করলে 16 আসবে, তাহলে এই 16 হচ্ছে আমাদের কার মান, লম্বের মান। লম্ব 16 ভূমি 63 প্লাস। এখন তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এর তো tan আছে, tan এ রাখো, কিন্তু বোকা এখানে tan এ রাখবা ঠিক আছে, কিন্তু এর সামনে যে 2 আছে 2 কই নিয়ে যাবে,
এই টুটাকে ফিনিশ করার জন্য আবার দেখা যায় আমরা কিন্তু আরো একটা সূত্র করছিলাম, মনে আছে কিনা আমি জানি না তোমাদের। দেখো আমরা কিন্তু আরেকটা সূত্র অ্যাপ্লাই করছিলাম, সেটা হলো যে যদি 2 tan ইনভার্স থাকে, কি থাকে বলতো, x থাকে, তাহলে আমরা লিখতে পারি কি tan ইনভার্স 1 minus x square, tan inverse tan inverse 2x 1 minus x square, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে যেহেতু আমি এইটা লিখতেই পারি, তাহলে এখানেও রয়েছে 2 tan inverse x, তাহলে এটাকে আমি x ধরলাম, তাহলে এখন আমি লিখতে পারি কি tan inverse 2x, তাহলে 2 into x এই যে into এইটাকে x ধরছি আমি, 1 minus এই যে x, তারপর কি স্কয়ার, এই জিনিসটা এখন মিশাই দেব। হ্যাঁ, এটা আর লাগবে না, তোমাদের খাতায় রাখবে তোমরা, বাট এটা আমার আর প্রয়োজন নেই, আমি এটা মিশাই দিচ্ছি। দেখো এই যে দেখো মিশাই দিলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখানে যা আছে তাই থাকে, প্লাস এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে tan ইনভার্স, তোমরা দেখো এখানে যদি ঝামেলা করতে না চাও, তোমরা একটা কাজ করতে পারো। ঠিক আছে ভাইয়া, এই জিনিসটাকে না তুমি তোমার খাতায় রাফ করবা, কি রাফ, যে 2টা তো উপরে যাবে, 2/5 হবে, আর এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 1 minus 1 ডিভাইডেড বাই 25 হবে। কারণ কি, কারণ এখানে স্কয়ার আছে, 5 5 25 হবে। তাহলে এখানে যদি আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমি লিখতে পারি কত, 2/5, এখানে লসাগু করলে কি হবে, 25 মাইনাস কত 1, তাহলে এখন এখানে বিয়োগ করলে কত হয়, 24। তাহলে এক কথা লেখা যায় 2 5 ইনটু, এখানে এই ভাগটা যেটা আছে এই ভাগটাকে আমি গুণ করলাম, ইনটু, তাহলে 25টা উপরে যাবে, আর এখানে বিয়োগ করলে কত হয়, 24 নিচে আসবে। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়, 5 5 25, এখানে যদি কাটাকাটি করো কত, 12 দুগুণ 24, তার মানে কত, 5/12, এই 5/12 হচ্ছে এখানে করে। এই হলো বিষয়, আমি আবার বুঝে বলতেছি। দেখেন কি করছি আমি, দেখেন এই জিনিসটাকে আমি এই সাইডে একটু রাফ করছি, এখানে 2 ছিল, 2টা উপরে গেছে, 2/5, এখানে দেখো 5 এর উপর স্কয়ার আছে, সেজন্য 5 5 25 হইছে, তাহলে 1 এখন লসাগু করলে কি উপরে যা আছে তাই আছে, লসাগু করলে 25, 25 গুণ করে 25 মাইনাস 1, তাহলে 2/5, এই যে 2/5 এখানে আছে, এই ভাগটাকে আমি গুণে রূপান্তর করছি, যার কারণে 25টা এই যে উপরে গেছে, আর 25 এর সাথে মাইনাস 1 24 হইছে, 2 আর 24 কাটাকাটি করলে 12, 12 দুগুণ 24, 5 5 25, মানে 5/12। এখন তোমরা ওই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ওই সূত্র অ্যাপ্লাই করলে তোমাদের এখন হয়ে যাবে। এখন দেখো কয়েকটা লাইন আছে, এই কয়েকটা লাইন লিখলে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে। তাহলে আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি যে হচ্ছে tan ইনভার্স x, সরি আচ্ছা আমি তো প্রথমে অঙ্কটা ঠিক করছি নাকি, এটা বলতে বলো তো মিলবে না, 63 যোগ হচ্ছে কত, মানে x প্লাস 1 মাইনাস x into y, x into y নিচে দেখা যাচ্ছে তো নাকি। তাহলে এখন লসাগু করো রে, সো এখানে আর কিছু নাই, লসাগু গুলো তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। এখানে লসাগু করো 63 আর কত 12, 63 আর 12 লসাগু কত হয় বলো তো, 63 63 into 12 756, 700 কত 56, 756 সাথে 63 গুণ করলে কত হয় 12, আবার 12 এর সাথে 16 গুণ করো। এখন ভাই দেখেন লসাগু আমি কিন্তু এখানে ভাই শেখাতে পারবো, এই লসাগু যারা এখানে পারবেন না তাদের আর কি বলি। দেখেন এখানে কি করছি, প্রথমে এই দুটাকে লসাগু করছি, গুণ মানে লসাগু তো যাবে না, এখানে গুণ করতে হবে ডাইরেক্ট, যেহেতু এটা কি এটা বেজোড় এটা যোগ, গুণ কেমনে যায়, তাহলে সেজন্য গুণ করতে হবে, গুণ করে 756, তাহলে আবার 756 এর সাথে এই 63 ভাগ দিতে হবে, ভাগ দিলে কত হয় 12, 12 আর হচ্ছে 16 গুণ করলে হচ্ছে 193, আবার এই 12 এর সাথে যদি এইটা ভাগ দিই তাহলে কত হবে 63 হবে, এই 63 এর সাথে এখন 5 কে গুণ দিই, 63 এর সাথে 5 গুণ দিলে কত হবে 315, 315 315 লিখুন, হ্যাঁ 315 ডিভাইডেড বাই, এইখানে একেবারে আমি লসাগুটা করব, হ্যাঁ 63 into 12 কত হবে 756, এবং দেখো
এই 756 সাথে এই 1 গুণ করলে কত হবে? মাইনাস, যেহেতু এখানে 56 ছিল আর এখানে 16 এবং 5 আছে, তাহলে 16 এবং 5 গুণ করলে কত হয়? 5 গুণ কত হয়? 80 80 80 এখানে। এখন এটা ভাই যদি প্রয়োগ করো যা হবে সেটাই আছে। এখানে এইটা কাটা যাবে যেহেতু এক, তাহলে উপরেরটা যোগ করি কত হয়? 192 যোগ 315 507, নিচে কত? নিচে হচ্ছে 80 676। কিন্তু আমাদের লাগবে কত? 3/4। তুমি একটু ভাই লসাগু এখানে একটু তোমার ক্যালকুলেটর আছে সাইন্টিফিক ক্যালকুলেটরে 507 ভাগ হচ্ছে 676 ভাগ ভাগ দিলেই তুমি পেয়ে যাবে তোমার কাকিতে। এটা কত পাবে? 3/4। মানে এটাকে কাটাকাটি যায়, এবং কত দিয়ে কাটাকাটি যায় সেটা তোমার ক্যালকুলেটরে চাপ দিলে বুঝতে পারবে। যেমন আমি দেখো এখানে ক্যালকুলেটর এখানে চাপ দিচ্ছি, দেখি কত আসে। আমার এখানে মনে হয় আসবে না, তো যদি আসে দেখি কত 500। দেখো আমি 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 তোমাদের আমার যেহেতু ফোন আছে তো এটা এক্সট্রা করে রেখেছিলাম এইটাই 500 আর দুইটা তোমার এটা কত আসে? 0.0 এটা পড়ে গেছে না ব্যালেন্স আমি এখানে দেখো আমাদের ওই একটা আর 3 প্লেট এটাও কি 0.0, তার মানে কি হ্যাঁ এই এটাও হাফ, এটাও হাফ। এইটা নিছিলাম আমরা এটা হচ্ছে আমাদের মোবাইল থেকে, আর এটা নিছিলাম আমি নিছিলাম এটা। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে 12 থেকে আরো বেশি করে 11 অধ্যায় যে 12 অধ্যায় থেকে রচনা থাকবে, আর এই অধ্যায় থেকে শুধু ওই যে ওটা আসলে দিবে এগুলো দিব না দিলে তো নাই। ঠিক আছে, তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ যাই হোক, আজকে আবার একটা সিনেমা বলছে দুইটা পেজ লেখা শেষ, আর লেখার দরকার নেই। ইংলিশ ইয়া পেজে নাই এই অবস্থা। বলছে একটা 20-30 টাকা দামের খাতা নেবা আর 2টা পেজ মোবাইল খাতা